না না বলা, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। কি না বলা? আপনি যেই জায়গায় খেদমতে যাবেন, আজকে ডায়েরিতে লিখবেন, প্রথম 6 মাস না শব্দ ভুলে যান। কি শব্দ? আপনি একটা প্রতিষ্ঠানে যাওয়ার প্রথম 2 সপ্তাহের মধ্যে আপনাকে ভিন্ন কিছু করে দেখাতে হবে। যদি আপনি প্রতিষ্ঠানে নজর কাড়তে চান, কি করে দেখাতে হবে? ভিন্ন কিছু। 40 দিন পর থেকে আগের হুজুরের দোষ দিলে হবে না। আপনি এই মাদ্রাসায় নিয়োগ হয়েছেন কয়দিন? 40 দিন পর আপনি কি পড়াইছেন? হয় পারে না, ওর হচ্ছে না, ওর লেখা সুন্দর না, হয় বানান পারে না। তো আপনি বললেন যে হয়তো কায়দা ঠিক করে পড়ে নেই। কোরআন শরীফ পড়াইতেছেন 40 দিন, নাজারে এখনো সুন্দর হয় নাই, মস্ক হরফ সুন্দর না, তো কোনো রামপাড়ার হুজুরে মস্ক করায় নেই, বলেন এরকম। তো আপনার এটা খেয়াল রাখতে হবে, আপনি যদি কেরিয়ারে সফলতা চান, শিক্ষকতার জীবনে যদি আপনি সফলতা চান, প্রথম 2 সপ্তাহের মধ্যে ভিন্ন কিছু করে দেখাতে হবে। আর 40 দিন পর থেকে পিছনের দোষ দেওয়া যাবে না। 40 দিন পর থেকে সব দোষ কার? নিজের। একটা ছাত্র পড়া পারে না, ব্যর্থতা আমার। একটা ছাত্রের হরফ সুন্দর না, ব্যর্থতা আমার। একটা ছাত্রের আচার ব্যবহার ভালো না, ব্যর্থতা আমার। 40 দিন পরেও যেই শিক্ষক পিছনের দোষ দেয়, ওই শিক্ষক সফল শিক্ষক না। 40 দিন পর থেকে সব দোষ দিতে হবে নিজের, যে ব্যর্থতা আমার। ব্যর্থতা নিজে মেনে নিয়ে সফলতার জন্য কাজ করেন। আচ্ছা, না না বলা। আপনি একটা প্রতিষ্ঠানে যাওয়ার প্রথম 6 মাস না ভুলে যান। কি ভুলে যান? আব্দুর রহমান সাহেব, কি ভুলে যেতে হইব? মানে না ভুলে যেতে হইব মানে যে কোনো দায়িত্ব দিলে না বলা যায়। হ্যাঁ, যা দিবে সব সব কি 6 মাস করে দেখেন না আপনার অবস্থানটা কই যায়। যারা অলস তারা আপনাকে কাজ করতে দিবে না। অলসরা আপনাকে চারদিক থেকে ঘিরে ধরবে। কিন্তু আপনার টার্গেট কি থাকবে? আর না বলবো না। প্রতিষ্ঠান যা বলবে সব যে হুজুর সকাল 8টা থেকে 12টা পর্যন্ত পড়াইতে হবে। জি জি হ্যাঁ। দিনে খাবার দাবার খাই আবার 2:30টায় ক্লাস। হ্যাঁ। আসরের পরে এই কাজ। জি। রাত্রে 10টা পর্যন্ত কাজ। জি। 10টার পরে আবার বোর্ডিং এর বাজার করতে হবে। জি। সব কি? সব জি, না নাই। 6 মাসের জন্য না বলে যান, তাহলে দেখবেন আপনার অগ্রগতি, উন্নতি, পদোন্নতি কি পরিমাণে হয়। কিন্তু আমাদের সমস্যা হইলো আমরা ওই যে জায়গায় জায়গায় না বলি। মানে দেখেন, আপনাকে যিনি কাজের কথা বলেন, উনি আপনার এটা শিওর করতে হবে যে উনি আমাকে কোনো কথা নিঃসংকোচে বলতে পারেন কিনা। দেখা যায় একটা কথা আপনাকে বলবে যে আব্দুর রহমান সাহেবের এটা কমু, উনি মানবো কি মানবো না। এটা যদি আসে তাহলে আপনি আগাইতে পারবেন না। ওনার ভিতরে এটা আসতে হবে যে আমার 3জন এই জায়গায় শিক্ষক বা 3জন লোক আমরা একসাথে কাজ করি, একটা অতিরিক্ত কাজের কথা হ্যাঁ ওনাকে বলা যায়, বললে ওনার কপালে ভাঁজ পড়বে না। কি পড়বে না? অনেকের আছে অতিরিক্ত কথা বললে কপালে ভাঁজ পড়ে। যাদের কপালে ভাঁজ পড়ে তাদের কখনোই উন্নতি হয় না। অতিরিক্ত প্রতিষ্ঠান, আপনাকে নিজেকে প্রতিষ্ঠানের সামনে এমনভাবে উপস্থাপনা করতে হবে, প্রতিষ্ঠান কোনো কথা আপনাকে বলতে যেন প্রতিষ্ঠানের ভাবতে না হয় যে বলবো মানবে কিনা। কি বললাম হুজুর? নিজেকে কেমন ভাবে উপস্থাপনা করবেন বলেন? কেমন ভাবে হুজুর? প্রতিষ্ঠান আমাকে কোনো কাজের জন্য বললে প্রতিষ্ঠানের জন্য ভাবতে না হয় যে আমাকে বলবে মানবো কিনা। হুজুর কেমন ভাবে উপস্থাপনা করবেন? ভাই কি বলবেন? হ্যাঁ, এটা ভাবতে উনি নির্দ্বিধায়। ভাইও, মানুষ অনেক সময় কি হয়, বউরেও একটা কথা বলতে ভাবতে হয় যে কমু মানবো কিনা, না আবার চিল্লাম দিয়ে উঠবো। তাহলে এই বউরেও জামাইয়ের ভাল লাগে না, ঠিক না? আপনি বাসায় 1 কেজি কমলা নিয়ে গেছেন, তো 2টা কমলা পচা। তা আপনার আম্মায় কমলা বের করে, কি কমলা আনছিস 2টা পচা, ভাল লাগবে আপনার কাছে? অভিযোগ যে দেয় তাকে কিন্তু ভালো লাগে না, এটা বুঝতে হবে। প্রতিষ্ঠানে খানা খারাপ হচ্ছে, থাকার ব্যবস্থা নাই,
অনেক কিছুই খারাপ, কিন্তু এই খারাপটাও যদি আপনি প্রতিষ্ঠানকে বলেন, প্রতিষ্ঠানে কি লাগবে না? কারণ এটা আপনারও ভাল লাগে না। আপনিও বাসায় যদি 1 কেজি কমলা নেন, 2টা কমলা খারাপ, এটাকে আপনি দেখতে নিছেন? কমলার ভিতরে আপনি ঢুকছেন হুজুর, এটা রিজিকে আছে, খারাপ করছে। আপনার মায়ে বলছে, কি রে তুই কি কমলা আনলি, 2টাই পচা। মার এই কথাটাও কি লাগবে না? ভাল লাগবে না। তো সুতরাং প্রতিষ্ঠানের কাছে নিজেকে এমনভাবে উপস্থাপনা করা, প্রতিষ্ঠান কোনো কাজের কথা বললে যেন প্রতিষ্ঠানের ভাবতে না হয় উনি কথাটা মানবে কি মানবে না, না না বলা। তাহলে প্রথম 6 মাস কি করতে হবে? না শব্দ ভুলে যান, সব হা, যা বলে হা। আমরা যখন তাইসিরে পড়ছি, আমরা এক উস্তাদ দেখছি, উনি আমাদেরকে ফার্সি পড়াইতেন। তো মাদ্রাসার বাথরুম আটকায় গেছে। কি আটকায় গেছে? তো মোতায় সব দাঁড়ানো, সবাই দাঁড়ানো, বাথরুম আটকায় গেছে, এটা হাত দিতে হবে, হাতকে দিব। তো আলহামদুলিল্লাহ আমাদের ওই হুজুরে হাত গুছাই হাত ঢুকাই দিছে। বাথরুমে হাত ঢুকাইছে কে? দারোয়ানে ঢুকায় নেই, বাবরচি ঢুকায় নাই, ঢুকাইছে কে? হুজুর ঢুকাইছে। তো বলেন এই হুজুর রে প্রতিষ্ঠানের কাছে কেমন লাগবে? বাথরুমের ভিতরে হাত ঢুকাই দিছে। তো এগুলো আমাদের আকাবির আসলাফরা আসলে করছে, এই কারণে আকাবির আসলাফরা বড় হয়েছে, আর আমরা এগুলো করি না, এই কারণে আমরা পিছিয়ে যাচ্ছি, জাতিগতভাবে সবাই পিছিয়ে যেতেছে। আপনি যদি আপনার শিক্ষকতার জীবনে সফলতা চান, তাহলে না শব্দটা ভুলে যান। আপনার উপর যদি নতুন কোনো দায়িত্ব আসে, তাহলে আনন্দ চিত্তে হ্যাঁ বলুন ও দায়িত্ব গ্রহণ করুন। যারা দায়িত্ব নিতে জানে, একসময় তাদের থেকে দায়িত্ব কমে যায়। যারা দায়িত্ব থেকে পালায়ন করতে চায়, দায়িত্ব তাদের পিছু ছাড়ে না। আপনি যদি দায়িত্ব নেন, তাহলে দায়িত্ব একসময় কি কমে যাবে। কিভাবে কমবে আপনি বুঝবেন না। একসময় দেখবেন আপনার উপরে দায়িত্ব আসবে ব্রেনের দায়িত্ব। কিসের দায়িত্ব? শারীরিক চাপ কমে যাবে। আর যদি দায়িত্ব না নেন, তো দেখবেন দায়িত্ব পিছু ছাড়ে না। আর দায়িত্ব নেবেন, দেখবেন না এই লোক তো ভালো দেখা যায়, ওনাকে আগারও যায়। ধরেন আমাদের এক ভবন, আরেক ভবন নিলে আরেক ভবন আমাদের ইনচার্জ দরকার না? ইনচার্জ আমরা কারে দিব? এই যে আমাদের কিতাব বিভাগ, এখানে ইনচার্জ দরকার না? ইনচার্জ কাকে দিব? যে আগে ভালো দায়িত্ব, উনি দায়িত্ব নিতে চায়। কি করতে চায়? দায়িত্ব নিতে চায়। দায়িত্ব গ্রহণ করে নিজের সর্বোচ্চটুকু উজাড় করে দায়িত্ব পালনের চেষ্টা করুন। যারা আপনাকে সাধ্যের বাইরে দায়িত্ব দিচ্ছেন, তারা যখন দেখবেন আপনি কাজকে ভয় পান না, তখন তারা আপনাকে এমন দায়িত্ব দিবেন যে দায়িত্বের বোঝা অনেক বড়, কিন্তু শারীরিক কষ্ট কম। আমি আপনার দায়িত্ব দিছি 30 জন 50 জন পড়ানো, আমি বুঝি না যে 50 জনকে পড়ানো যায় কিনা, কিন্তু আমার তো কিছু করার নেই, আমার তার একটা শিক্ষক নাই। আমার একজন শিক্ষক ছুটিতে আছে, আর আপনাকে বলা হইলো ভাই আপনার 30 জন আরো 30 জন একসাথে নিয়ে বসেন। আর আপনি নিয়ে বসলেন ঠিকই, বসে আবার মনে মনে কি যে এটা কি সম্ভব 60টা পোলা একসাথে বসে পড়ানো? সম্ভব না, তো আমিও বুঝি। আপনাকে যিনি বলতেছে নিয়ে বসেন, উনিও কি, কিন্তু ওনার তো কিছু করার নেই। আপনি যদি ওনার বিপদে ওনার সাথে থাকেন, তাহলে আপনার বিপদে উনি কি, আর ওনার বিপদে যদি আপনি কপালে ভাঁজ ফালান, তাহলে আপনার বিপদে কিন্তু উনি সাথে থাকবে না। শারীরিক কষ্ট কম। আপনি যদি বসে বসে আরামদায়ক কাজ করতে চান, তাহলে দায়িত্ব গ্রহণ করে আপনাকে অনেক উপরে উঠতে হবে। সবাই চায় বসে বসে কি করতে, বসে বসে কাজ করি, এত খাটাখাটি পোলাপান পড়ানি চিল্লাচিল্লি না। আপনি 3 বছর এমনভাবে কাজ করেন যেন আপনার ডিপার্টমেন্টে বাচ্চা হয় 300 জন। তো 300 জন রে পালনের লেগে হুজুর লাগবে 10 জন। তখন এই 10 জনের দেখবেন আমাদের এই যে এই বিল্ডিং এর 4 তলা দেখবেন একজন হুজুর আছে, উনি মনিটরের সামনে বসে থাকে। দেখছেন কেউ, খেয়াল করছেন? এই বিল্ডিং এর 4 তলায় একজন হুজুর আছে, মনিটরের সামনে কি করে বসে থাকে। ওনার কিন্তু কোনো ছাত্র পড়া নিলে, ওনার কাজ মনিটরের সামনে, এবং বেতন সবচেয়ে বেশি, ওনার সুবিধা সবচেয়ে বেশি। উনি যদি এখন কাজে হুজুর আমি এখন বাড়িতে যাবো, আপনি বলুন, আমি বলবো যান, জিজ্ঞামো না কেন যাইবেন। ওনাকে বলা আছে ভাই আপনার যখন মানে যারা দায়িত্বশীল, আপনার যখন মনে চাই যাইবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, উনি যখন প্রথম আমাদের এখানে আসে, একা হেসখানায় পড়াইছে 36 জন। দিনে ঘুমের জায়গা নেই, দিনে অফিসে এসে শুয়ে থাকতো।
এখান থেকে ছোট্ট একটা রুমের মধ্যে পোলাপান নিয়ে বসছে। তাহলে এই যে উনি দায়িত্ব এক সময় নিছে, নেওয়ার ফলে এখন কি হয়েছে, দায়িত্ব কমছে, এখন আরামে বসে গেছে। আর আপনি যদি আরামে বসে থাকতে চান তাহলে আপনাকে কোথায় উঠতে হবে, দায়িত্ব নিয়ে উঁচুতে উঠতে হবে। একটা গল্প আছে সুন্দর, এটি কাক ও খরগোশের গল্প। একটা কাক গাছের অনেক উপরে বসে আছে, তো নিচ থেকে খরগোশ কাককে দেখছে, তো রিল্যাক্সে বসে আছো তুমি, তোমার কোনো কষ্ট নাই। তো খরগোশটাও যা ভাবছে তাই কাজ, সেও গাছের নিচে চুপচাপ বসে বসে ঝিমাইতেছে। হঠাৎ করে বেজি এসে খরগোশকে খাইয়া ফেলছে। বলেন, কাককে কেউ ডিস্টার্ব করে না, খরগোশকে কেন ডিস্টার্ব করলো? কাকেও বয়ে রয়েছে, খরগোশও বয়ে রয়েছে, কাকের কেউ ডিস্টার্ব করে না, খরগোশকে করলো, কেন করলো উস্তাদ? হ্যাঁ না, খরগোশ নিচে আছে, কোথায় আছে, কোথায় আছে, আর কাক কোথায় আছে? এখন আপনি যদি নিচে থেকে বয়ে থাকেন তাহলে আপনি খরগোশ বেজিয়ে এসে আপনাকে খাইয়ে ফেলবে। আর যদি বসে থাকতে চান তাহলে উঠতে হবে কোথায়, উপরে। চোখের ভাষা বুঝতে পারা, একজন সচেতন শিক্ষকের জন্য বাচ্চার কি বুঝতে হবে, চোখের ভাষা। আর বাচ্চার চোখের ভাষা, এখন আপনি বলুন চোখের ভাষা কিভাবে বুঝবো, না বুঝে চোখের ভাষা কি? আপনি এখান থেকে ফার্মের মোড়ে যান, ফার্মের মোড় অনেক রিক্সাওয়ালা দাঁড়ায় রয়েছে, দূর থেকে আপনাকে দেখলেই হুজুর যাইবেন, যে যাইবো না হ্যারে কিন্তু কয় না, যে যাইবো একটা কন্ট্রাক্টর বাস চালায়, উস্তাদ দাঁড়ান, দূরে দুইজন দেখা যায়, হে বুঝা লাইছে যে এরা যাইবো, উস্তাদের কি করছে, উস্তাদ দাঁড়ায় গেছে। তো এত দূর থেকে মানুষ বাড়িতে দুইটা লই আয়, তো ওর টার্গেট আছে যে না ওই যে দুইটা আসতেছে, দুইটা যাবে। তো একটা বাসের কন্ট্রাক্টর কি বুঝে, প্যাসেঞ্জারের চোখের ভাষা বুঝে। এটা রিক্সাওয়ালা তার প্যাসেঞ্জারের চোখের ভাষা বুঝে। এটা দোকানদার, আপনি দোকানে যাবেন কিছু কিনতে, আরেকজনকে মাল দিতে আছে, অনেক চাপ, অনেক ভিড়, তা আপনাকে বলবে ভাই নিবেন, হ্যাঁ একটু দাঁড়ান, তা আপনাকে কিন্তু আটকায় রাখছে, কি করছে, উনিও চোখের, এটা বোঝার জন্য শিক্ষিত হওয়ার দরকার নেই, এটা বোঝার জন্য একটা সচেতন মস্তিষ্কের দরকার। আর সচেতন মস্তিষ্ক আপনার তখন হবে যখন আপনি এগুলো ফিকির করবেন, যে একটা বাচ্চার চোখের ভাষা বুঝতে পারা। একটা বাচ্চা আপনি হেফসখানায় পড়ান, ওই ক্লাসে বসে বসে পড়ে না, যিনি পড়ান উনিই তো ক্লাসে মনোযোগী না, উনি ক্লাসে কিনা, উনার মনোযোগটা ক্লাসে না, মাগরিবের পর থেকে আসা পর্যন্ত উনি চিন্তা ফিকির করতেছে দুনিয়াদারি নিয়ে, উনি পড়াচ্ছে ক্লাসে কিন্তু মনোযোগ ক্লাসে না। শিক্ষক যদি ক্লাসে মনোযোগী হয় ছাত্র অবশ্যই পড়বে, শিক্ষক যদি ক্লাসে মনোযোগী না হয় ছাত্র পড়বে না। আর ক্লাসে মনোযোগী মানে কি, আপনি বসে রয়েছেন পোলাপান পড়তেছে, এটা মনোযোগী না। আপনার চোখ প্রত্যেকটা বাচ্চার চোখে আছে কিনা, প্রত্যেকটা বাচ্চা পড়ে কিনা, আপনি ফোকাস রাখতেছেন কিনা, ওই দুর্বল, ওর পড়াটা কতটুকু আগাইলো। এখন যারা ব্যর্থ শিক্ষক ওনারা বলবে যে এই 10,000 5,000 টাকা দিয়ে এত কাম, তো আমার বেতন হইতে 30,000। হ্যাঁ, যারা এগুলো করে তাদের বেতন 30,000ই হয়, এটা করতে দেব আপনাকে নাকি, আগে করে আপনি বুঝান যে আমি এটা করি। আপনি ভাই কর্মের মূল্য আছে, কথাটা মনে রাখবেন, যিনি কর্মঠ, যিনি কাজের, ওনার কি আছে, ওনার মূল্য সবাই করবে। উনি যদি 7 সমুদ্রের নিচেও থাকে মানুষ তাকে টাইনা নিয়ে আসবে, কারণ লোকটা কর্মঠ, তাকে দিয়ে কাজ হয়, তাকে দিয়ে উম্মতের ফায়দা হয়। আর যারে দিয়ে উম্মতের ফায়দা হয় না উনি বলতে পারবে ব্যর্থতার কথা, না এত কাম কইরা এত কিছু কইরা 8-10 হাজার টাকা দিয়া কি জীবন, 8-10 হাজার টাকা আপনাকে কামাইতে বলছে কি? 8-10 হাজার টাকা দিয়ে আসলেই ঘর চলে না, এটা সবাই বুঝে, কিন্তু টাকা একজনের কাছে থাকলেই কেউ আপনাকে দিবে না, টাকাটা আমার কামাই করে নিতে হবে। কি করতে হবে? আপনি রিক্সা দিয়ে আসেন না, অনেক সময় অনেক রিক্সা থাকে না, প্রতিবন্ধী, একটা হাত নাই একটা পা নাই, রিক্সা চালাচ্ছে, কি হুজুর আছে না? আচ্ছা বলেন, এই রিক্সাওয়ালারে গিয়ে জিজ্ঞেস করেন 10 টাকার ভাড়া, একটা পাও নাই, সে রিক্সা চালাচ্ছে, এই জন্য কেউ কিন্তু তাকে 12 টাকা দেয় না, 10 টাকাই দেয়, দান করবে আরেক জায়গায়, হেরে না।
কারণ উনি জায়গায় কর্ম করতে আসছে। হ্যাঁ, কেউ যদি অতিরিক্ত দেয় ইল্লা মাশাল্লাহ ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু ইনসাফ আপনি খোঁজ নিয়ে দেখবেন যে ওনার যেটা পাওনাই এজন্য যে ওনাকে মানুষ বেশি টাকা দেয়, বিষয়টা কি? বাস যা ভাড়া তাই দান করবে আরেক জায়গায়, এই জায়গায় না। তো চোখের ভাষা যদি আপনি বুঝতে পারেন, একটা বাচ্চা পড়তেছে না, সে বসে আছে, তার চোখ দেখলেই বুঝতে হবে যে ওই মনোযোগী কিনা পড়ায়। আপনি যদি বারবার সতর্ক করেন, তাম্বি করেন, মারার দরকার নেই। ছাত্র গুরুর জন্য বুঝে, আপনি যদি ক্লাসে যদি আপনার মনোযোগ থাকে, আপনার ফিকিরটা যদি ক্লাসে থাকে, তো দেখবেন বাচ্চাদের ফায়দা হবে। আর বাচ্চাদের ফায়দা হলে একসময় এই বাচ্চা আপনাকে খুঁজে বের করবে। আল্লামা তৌকি উসমানী সাহেব অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন। অনেক শিক্ষক আছেন, এই শিক্ষকটা এই ছাত্রটাকে পরিচয় দেয় যে অমুক আমার ছাত্র, কিন্তু ছাত্রটা শিক্ষকটাকে চিনে না। আবার অনেক ছাত্র আছে যে ছাত্রটা পরিচয় দেয় অমুক আমার উস্তাদ, কিন্তু উস্তাদের ছাত্ররা কি চিনে না। এখন আপনি কি হইবেন এটা আপনার ব্যাপার। আপনার এই ছাত্র কিন্তু বুঝে যে আপনি কি ফাঁকি দিচ্ছেন না মনোযোগ দিয়ে পড়াচ্ছেন, ও কিন্তু এটা বুঝে। আর এই অনুযায়ী সে বড় হইলে আপনাকে মূল্যায়ন করবে। তো মূল্যায়নের জায়গাটা ভাই এখন তৈরি করতে হবে, বাচ্চার চোখের ভাষা বুঝতে পারা। বর্তমান সময়ে বিচক্ষণ শিক্ষক তিনি, যিনি শিক্ষার্থীদের চোখের ভাষা বুঝতে পারেন। একজন শিক্ষার্থী ক্লাসে মনোযোগী কিনা, তার মধ্যে কোনো ভয় কাজ করছে কিনা, সে পঠিত পড়া বুঝতে সক্ষম হচ্ছে কিনা, এ সকল বিষয়ে তার চোখ দেখেই আপনাকে উপলব্ধি করতে হবে। যে পারবে প্রতিযোগিতার ময়দানে সে আগায় থাকবে, আর যে পারবে না ব্যর্থ লোকের মতো সে নিজেও ব্যর্থ হবে, আরো 10 জনের মন কি করবে, ওই যে গেলেই করুন না, করেন দেখ মনে আস্তে আস্তে, ভাই করবেন কোনো লাভ নাই। কি কইব না, এগুলো ভুল কথা। লাভ শোনেন, পরিশ্রম কখনো বেইমানি করে না, মনে রাখবেন। মানুষ গাদ্দারি করবে, মানুষ কি করবে, কিন্তু পরিশ্রম কি করবে না। আপনি পরিশ্রম করবেন আর আপনি মানে পাবেন না, সফলতা পাবেন না, তাহলে আপনি খুঁজে বের করেন যে আসলে ভুল কোন জায়গায়, কোন একটা জায়গায় ভুল হচ্ছে, কোন একটা জায়গায় কি আপনি যার পর নাই মেহনত করছেন কিন্তু আপনি কি পাচ্ছেন না, তাহলে বুঝতে হবে কোন একটা জায়গায় কি হচ্ছে। বাস আপনি ভুলটা বের করেন। আমাদের এই বইয়ের শেষে একটা আলোচনা আছে, হঠাৎ খেদমত ছুটে গেলে কি করবেন। তো খেদমত ছুটে গেলে আগে তো আপনি চিহ্নিত করেন কেন গেল। ব্যর্থ লোক হাজারো কথা বলবে না, কেন গেছে না, অমুকে খারাপ তমুকে খারাপ, আমি ভালো করে পড়াই, আমারে বিদায় করে দিছে না। আপনি সত্যিই বের করেন কেন খেদমত গেল, আপনার যোগ্যতার স্কিল ডেভেলপ হয়েছে কিনা। আপনি 1 বছর আগে যা ছিলেন 1 বছর পর তাই, আপনার যোগ্যতা কি বাড়ে নাকি, এটা গেল খেদমত যাওয়ার, না অন্য কি কারণ। আবার সব ঠিক থাকার পরেও খেদমত যাইতে পারে, কি কইলাম, আপনি মেহনত করতেছেন, সব কিছু করতেছেন, সব ঠিক আছে, তারপরেও কি, এটাও হতে পারে, সমস্যা নেই। দুনিয়া তো ভাই জান্নাত না, জীবনের ছন্দ পতন হতেই পারে। জীবনের ছন্দ পতনে যে নিজেকে ধরে রাখতে পারে সেই সফল। আপনার কোনো দোষ নাই, সব ঠিক আছে, তারপরেও খেদমত ছুটে যেতে, মোতায় সাহেব ডেকে নিয়ে হুজুর কালকাতার আইয়েন না, এটা হইতে পারে। আচ্ছা, খেদমত ছুটে গেলে অন্য কারো দোষ দেওয়া যাবে না। কি বললাম, যাকে এই আলোচনা সামনে আইব।